সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জানাতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন প্রফেসর আক্তার হোসেন, উনি গতকাল ব্রাজিলে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রফেসর আক্তার হোসেন, তাকে নিয়ে আজকে আমাদের এই স্মরণে বরণে অনুষ্ঠানটি। আমরা কেন আসলে তাকে স্মরণ করছি? কারণ উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশকে সমগ্র বিশ্বে প্রজ্বলিত করেছেন। বিশেষ করে ডায়াবেটিস সেবায় তিনি ছিলেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের প্রেসিডেন্ট এবং যার সুযোগ্য নেতৃত্বে 2022 সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে এবং যার পরবর্তী কার্যক্রম 2027 পর্যন্ত চলবে তার একটি সুনির্দিষ্ট পথ উনি তৈরি করেছিলেন। এর আগে এর সাথে ইনভলভমেন্ট অনেক আগে থেকেই। এর আগে 2016, 17 এবং 2020-21 এই সময়টিতে তিনি ভাইস প্রেসিডেন্ট কাজ করেছেন এবং দীর্ঘ 30 বছর ডায়াবেটিসের সাথে ইনি সামগ্রিকভাবে সমগ্র বিশ্বে বাংলাদেশ, ব্রাজিল, নরওয়ে এবং যুক্তরাষ্ট্রে সবগুলো জায়গায় উনি কাজ করেছেন। বাংলাদেশে ডায়াবেটিসের এই উন্নয়নের ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম এবং শুধুমাত্র মনে প্রাণে একজন বাংলাদেশি হিসেবে নয়, একজন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের প্রতি তার যে কমিটমেন্ট ছিল সেটি স্মরণযোগ্য। সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে উনি যতবার বাংলাদেশে এসেছেন ততবার আমাদের সাথে মুখোমুখি হয়েছেন, আমাদের সময় দিয়েছেন এবং সর্বোপরি এবছর ফেব্রুয়ারি মাসে সর্বশেষ প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া গ্লোবাল সামিটে উনি কিনোট স্পিকার হিসেবে আমাদের সাথে যুক্ত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার স্মরণে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে উৎসর্গকৃত এবং সেই অনুষ্ঠানের স্মরণে বরণে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি তার সাথে একই সাথে স্মরণে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিশ্বজিৎ ভৌমিক, প্রকল্প পরিচালক, সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ, CGHR, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার শামীম হায়দার তালুকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, এমিনেন্স, এবং আমাদের সাথে যুক্ত হবেন অনলাইনে জাতীয় অধ্যাপক ডাক্তার AK আজাদ খান, সভাপতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। আমি সরাসরি ডক্টর বিশ্বজিৎ ভৌমিক আপনার কাছ থেকেই শুরু করি। স্যার, জন্ম 1955 সালে, যেটি আপনি বলছিলেন অনুষ্ঠানের শুরুতে। ওনার বাবা পুলিশে চাকরি করার কারণে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। আসলে ওনার এই বাংলাদেশের এই শুরুটা, জীবনের শুরুটা কিভাবে হয়েছে সেটি সম্পর্কে একটু আমরা জানতে চাই। আমার মনে হয় যেটা আপনি বললেন যে ওনার জন্মসূত্রে তো উনি বরিশালে ওনার জন্মটা, কিন্তু মেইনলি তো ওনারা আসলে ফেনীর ছিল অধিবাসী ছিলেন ওনারা, কিন্তু চাকরি সূত্রে বাবাকে তো আবার বিভিন্ন জায়গাতে যেতে হয়েছে। ওনার ছিল জন্ম বরিশালের, পরে ওখানে প্রথম দিকে স্কুলিংগুলো ওখানেই ছিল, পরে চাকরি সূত্রে যারা আবার ঢাকায় চলে আসার পরে তারপরে তার ঢাকাতে লেখাপড়া, মেডিকেল তোমার ছিল ঢাকাতে করার পরে তারপরে আপনার ছিল সে বাংলাদেশ থেকে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য চলে যায় আপনার ছিল নরওয়েতে। প্রথমে বার্গেন ইউনিভার্সিটি থেকে সে এমফিল করার পরে তারপর ওখান থেকে পিএইচডি করার পরে তারপর সে আবার আমেরিকাতে চলে যায় সেকেন্ড পিএইচডি করার জন্য। ওখান থেকে করার পর আরও কিছু স্পেশালাইজ ট্রেনিং করার পরে তারপরে সে আমার নরওয়েতে ফিরে আসে। নরওয়েতে ফিরে আসার পরে তারপর সে কিছুদিন তোমার হচ্ছিল অজলো ইউনিভার্সিটিতেই তোমার হচ্ছিল কাজ করার পরে সে প্রফেসর হিসেবে ওখান থেকে দীর্ঘদিন কাজ করার পরে তারপরে সে আপনার ছিল নর্থ ইউনিভার্সিটিতেই মুভ করে নর্থ ইউনিভার্সিটিতে, মানে এই পর্যন্ত যিনি নর্থ ইউনিভার্সিটি প্রফেসর হিসেবেই আপনি ছিল যুক্ত ছিলেন উনি। জি, সেই সূত্র থেকেই তারপরে তার হচ্ছে হলো যে কাজটা ছিল। তারপরে সে ওখানে কাজ করার সময় যখন সে নরওয়েতে শুরু করে, অজলোতে কাজ করতেছে, তখন হচ্ছে সম্ভবত উনি অজলো ইউনিভার্সিটি হসপিটালে তুমি প্রথম দিকে উনি কাজ করতো। সেখানে কাজ করার সময় তার সাথে উনি সান্নিধ্যে আসেন আসলে জ্যাক জারভিল নামে একজন তোমার ছিল ওখানে এন্ড্রোকাইনোলজিস্টের ইয়াতে। উনি তখন ছিল প্রথম আপনার ছিল নরওয়েজিয়ান যে ছিলেন, ওর নাম কি বললে IDF-এর প্রেসিডেন্ট ছিলেন, এবং উনি তখন রয়্যাল ফিজিশিয়ান হিসেবে কাজ করতেন। ওনার সান্নিধ্যে আসলে ওনার ডায়াবেটিস ফিল্ডে ওনার বেড়ে ওঠাটা, এবং ওনার হাত ধরেই আপনার ছিল এই ডায়াবেটিক কার্যক্রম, ডায়াবেটিক রিসার্চের সাথে উনি একাত্মতার ঘোষণা করা, তারপর তোমার ছিল IDF-এ তোমার ছিল সাথে যোগাযোগটা তোমার ছিল তৈরি করা। উনি আসলে ওনাকে প্রথম নিয়ে আসে। তারপরে তো ডায়াবেটিস সমিতির সাথে বাংলাদেশের সাথে তার যোগাযোগ করা, এর সাথে আপনার ছিল পাকিস্তান,
ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তাদের সাথে কাজ করা, কাজের এবং রিসার্চের সূত্র ধরে তোমার হচ্ছে আফ্রিকার অনেক দেশে তোমার হচ্ছে হলো কাজ করা, তার সাথে সাথে তারপরে তো আপনার হচ্ছে হলো তারপরে সারা পৃথিবীর সব জায়গার সাথে কাজ করা শুরু করলেন উনি। উনি শুধুমাত্র আমার মনে হচ্ছে হলো আইডিএফের কাজ করার মাঝখানেও উনি ডায়াবেটিক এশিয়া স্টাডি গ্রুপের উনি প্রেসিডেন্ট ছিলেন। বিভিন্ন রিসার্চ গ্রুপের সাথেও তোমার যোগাযোগ ছিল। ছিলেন। আমি মনে হয় শামীম ভাইও তো তোমার হচ্ছে হলো উনিও আপনার হচ্ছে হলো বলবেন এই কথাগুলো। আমাদের যোগাযোগটা আসলে ছাত্র হিসাবে জি ওনার সাথে আপনি যোগাযোগের আমরা আসলে উনির সঙ্গে আমি কাজ শুরু করছি 2008 থেকে কাজ করতাম। তখন আপনার হচ্ছে হলো ওনার সান্নিধ্যে এসে আমরা যে রিসার্চের কাজটাকে যে দেশব্যাপী ছড়ানো যায় এবং দেশের উন্নয়নে যে কাজ করা যায়, এটা আসলে শিখছে আসলে স্যারের কাছ থেকেই। কারণ তখন ওনার মাধ্যমেই ডায়াবেটিস সমিতির যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের যে মাস্টার প্রোগ্রাম যে চালুটা করা, এটা হচ্ছে হলো মানে নট প্রোগ্রামের আন্ডারে উনি প্রথম বাংলাদেশে কিন্তু নিয়ে এসেছিলেন। এটা একটা ছিল মানে অজলো ইউনিভার্সিটির বড় ধরনের একটা শিক্ষা তোমার যে গ্র্যান্ড ছিল, সেটাই কিন্তু বাংলাদেশে উনি নিয়ে এসেছিল এবং এটার আন্ডারে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তানের স্টুডেন্টরা কিন্তু বাংলাদেশে এসে কিন্তু এই মাস্টার্স প্রোগ্রামের জন্য কিন্তু যুক্ত হয়েছে। এইভাবে আসলে উনি কাজগুলো কিন্তু ব্যাপ্তি জিনিসটাকে আস্তে 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 বাড়াইছে এবং ওনার যে বাংলাদেশের প্রতি যে মানে কাজ করার মমতাটা যেটা ছিল, সেটা আসলে আমি অনেকের মাঝেও আমি দেখিনি। কারণ আমাদের তো কাজের সূত্রে, রিসার্চের সূত্রে পৃথিবীর অনেক দেশের সাথে কাজ করি আমরা, অনেক তো বিখ্যাত মানুষ বিভিন্ন দেশে আছে, কিন্তু কোনো একটা সুযোগ পেলেই সেটাকে বাংলাদেশকে তার সাথে ট্যাগ করে ফেলা, সেই জিনিসটা আসলে আমি অন্যদের মধ্যে এত দেখি নাই, যেটা আমি স্যারের মধ্যে আমি দেখছি। আমি জিনিসের মধ্যে দেখি। আমরা ওই প্রসঙ্গটি আসবো, তার আগে আমি ডাক্তার শামীম হায়দার তালুকদার আপনার কাছে আসি যে আসলে প্রফেসর আক্তার হোসেন উনি এত বড় ইন্টারন্যাশনাল একটি সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, আইডিএফ, যেটি ডায়াবেটিসের রোগীর সংখ্যা তো অসংখ্য পৃথিবীব্যাপী এবং আমরা জানি যে এই নেটওয়ার্কটি অনেক বিস্তৃত। তো সেরকম একটি সংগঠনের একটি শীর্ষ জায়গায় উনি ছিলেন, এটি নিঃসন্দেহে আমাদের জন্য ভীষণ গর্বের। সেই জায়গাটি থেকে বাংলাদেশের যে কন্ট্রিবিউশন বা সংশ্লিষ্টতা, সেটি উনি কখনো কিন্তু পিছাড়া করেননি, সবসময় এর সাথে যুক্ত ছিলেন। এই দেশপ্রেমের বা এই আবেগের জায়গাটিকে আসলে আপনি কিভাবে দেখেন? তো আমি যদি ওনার কেরিয়ারের প্রথম দিক থেকে আলোচনাটা শুরু করি, যে উনি ওনার বাংলাদেশে প্রথম ওনার পিএইচডির জন্য গবেষণা কাজ শুরু করেন, সেটা হলো নিউট্রিশন নিয়ে। মূলত হেলেন কেলে ইন্টারন্যাশনালের তখন সারা দেশে একটা বড় ইনিশিয়েটিভ ছিল ভিটামিন এ আপনার যে আমাদের যে হয় কমতি হয় সেটার প্রিভেনশনে কাজ করা, এবং সেটা আপনার বিভিন্ন রকম সবজি বা অন্যান্য প্রোডাকশন করে ভিটামিন এ প্রিভেনশনের জন্য উনি কাজ করেন। সেটা দিয়ে ওনার বাংলাদেশে সেই সময় উনি যখন পিএইচডি করেন, সেই সময় যেটার সবচেয়ে বড় ক্রাইসিসটা ছিল সেটা হলো আমাদের ম্যালনিউট্রিশনের ক্রাইসিস। তো ওনার ফোকাসটা দেশের এই যে মূল সমস্যা সেটার প্রতি উনি টার্গেট করে কাজ করেন। এটা না যে ওনার পিএইচডি অন্য সাবজেক্টে করতে পারতেন, কিন্তু বাংলাদেশের সমস্যাটাকে উনি প্রধান প্রায়োরিটি হিসেবে উনি কাজ শুরু করেন। পরবর্তীতে উনি কাজ করতে গিয়ে আমাদের ডায়াবেটিক্স নিয়ে কাজ শুরু করেন। আমি ওনার সাথে কাজ শুরু করি আপনার 2008 সাল থেকে, আমার না সরি 1998 থেকে ওনার সাথে আমি কাজ শুরু করি। উনি তখন বাংলাদেশে প্রথম কমিউনিটি বেসড সার্ভে একটা করেন, যে ডায়াবেটিক্সের প্রিভ্যালেন্স রেটটা এবং কন্টিনিউয়াসলি সেটার ইনসিডেন্স রেটটা কেমন আছে, এটা কন্টিনিউয়াসলি কয়েক বছর একটা স্টাডি উনি চন্দ্রাতে করেন। সেটা বোধহয় ওয়ান অফ দ্য সেই সময়ের লার্জেস্ট একটা স্টাডি ছিল, কমিউনিটি বেসড আমাদের ডায়াবেটিক্সের অবস্থাটা কী, এবং সেটার ফল হিসেবে কিন্তু আপনি দেখবেন যে চন্দ্রাতে এখন একটা ডায়াবেটিক্স সেন্টার আছে, ডায়াবেটিস কেন্দ্র, যেটার মাধ্যমে সেই এলাকার সমস্ত মানুষ এই সার্ভেগুলো, এই ডায়াবেটিস সেবাগুলো পেয়ে থাকেন। তবে সবচেয়ে বড় জিনিস, উনি এই ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের সাথে উনি যুক্ত অনেক দিন থেকে। আমি যখন ওনার সাথে 1998-এ যুক্ত হই, তখন থেকে ওনাকে দেখছি যে উনি ডায়াবেটিক্স ফেডারেশনের সাথে যুক্ত।
পরবর্তীতে উনি আমাদের অর্গানাইজেশন এমিনেন্সকে এই ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনে যুক্ত করেন। আমি বলবো যে এটা আমার যতটুকু ইনিশিয়েটিভ বা আমার যতটুকু ইচ্ছা ছিল, তার চেয়ে ওনার ইচ্ছাটা ছিল যে বাংলাদেশ থেকে তখন ডায়াবেটিক্স এই অ্যাসোসিয়েশন মেম্বার, আমাদেরকে উনি মেম্বার করেন যেন আমরা বাংলাদেশের এই সংখ্যা যেন বাড়ে এবং ডায়াবেটিস নিয়ে যেন আমরা আলোচনা করি। উনি আমাকে বলেন যে পলিসি লেভেলে কাজ করতে। আমি ওনার সেই দেখানো পথ ধরে পলিসি লেভেলে কাজ শুরু করি এবং এই যে উনি ডায়াবেটিক্স ফেডারেশন আইডিএফের প্রেসিডেন্ট হন, এটা কিন্তু খুব সহজে হয়নি। আপনি দেখেন যে ওনার দুইবার উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একবার উনি সভাপতি হিসেবে নির্বাচন করে হেরে যান, কিন্তু ওনার ডিটারমিনেন্টস যেটা ছিল যে উনি যেই টার্গেট নিয়ে আগাতে চাইতেন সেটাই উনি চেষ্টা করে যেতেন এবং সেই চেষ্টা পরবর্তীতে কিন্তু পরের বার নির্বাচনে উনি জিতে আসেন। এখানে একটা বড় জিনিস আমি বলে রাখবো যে ওনার সমর্থনে আমি একটা অভূতপূর্ব জিনিস দেখি, সেটা হলো ডেভেলপিং কান্ট্রিগুলোর, সেটা আমি সাউথ ইস্ট এশিয়া স্পেশালি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এই দেশগুলো এবং সেই সাথে সাথে মিডল ইস্ট এবং আফ্রিকান কান্ট্রিগুলোর অভূতপূর্ব তার প্রতি একটা সাপোর্ট ছিল। হি বিকাম এ লিডার অফ দ্য ডেভেলপিং কান্ট্রিজ ডায়াবেটিক্স পার্সপেক্টিভ। এই প্রসঙ্গটি নিয়ে আমরা আরেকবার আসবো আপনার কাছে, তার আগে আমি যুক্ত করে নিই জাতীয় অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান, সভাপতি বাংলাদেশ ডায়াবেটিস সমিতি, আমাদের সঙ্গে যুক্ত আছেন অনলাইনে কলকাতা থেকে। আপনাকে স্বাগত জাতীয় অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান স্যার। আপনি জানেন যে আমরা আজকের এই অনুষ্ঠানটি উৎসর্গ করেছি স্মরণে বরেণ্য প্রফেসর আক্তার হোসেন ওনার উদ্দেশ্যে, যিনি প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন। গতকাল উনি মৃত্যুবরণ করেছেন আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে। স্যার, আপনার কাছ থেকে আমরা একটু ওনার সম্পর্কে জানতে চাই। আসলে বাংলাদেশের ডায়াবেটিক যে আন্দোলন বা ডায়াবেটিস সমিতির যে প্রেসিডেন্ট হিসেবে আপনি আছেন, তো সেই তার সঙ্গে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের যে একটি সমন্বয় বা সহযোগিতা, সে বিষয়ে স্যার যদি আমাদের একটু বলতেন এবং ওনার কন্ট্রিবিউশনটি যদি একটু উল্লেখ করতেন। ধন্যবাদ। আমি দুঃখিত যে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত স্টুডিওতে থাকতে পারিনি, কারণ আমি কলকাতায়। যাই হোক, প্রফেসর আক্তারের যে এই একটা অকালীন অসময়, ঠিকঠাক তো এখনো বয়স অল্প ছিল, মাত্র 69 বছর বয়স। এই সময় পৃথিবীতে থেকে চলে যাওয়া, আমি মনে করি যে এই নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম বিশেষভাবে ডায়াবেটিস ডেভেলপিং কান্ট্রি অপূরণীয় ক্ষতি হল। আমার জন্য আরো খুব বেদনাদায়ক, এই জন্য তাকে ডায়াবেটিসের ভিতরে আনায় আমার একটা বিশেষ ভূমিকা ছিল, কারণ সে তো পাবলিক হেলথে হলেও প্রথমে শুনেছে নিউট্রিশন, চোখের ক্যান্সার, এটা নিয়ে কাজ করতেন। যাই হোক, তার কন্ট্রিবিউশন আমি দুটা বলবো। একটা হলো যে বাংলাদেশ থেকে একটু আগে যে ডক্টর শামীম তালুকদার বললো এখানে বিশ্ববিদ্যালয় গভর্নমেন্ট বলছে যে এরা যে ডক্টর প্রোগ্রাম করেছে, এটা ডক্টর আক্তারের হেল্পেই সম্ভব হয়েছে। সে তাদের জন্য স্কলারশিপ জোগাড় করেছে, তাদের মানে গাইড করেছে। এই আমি যে কথাটা বিশেষভাবে জোর দিব সেটা হলো ডক্টর আক্তার যে ডায়াবেটিসের প্রতি খুবই সংবেদনশীল এবং আমি মনে করি যে পৃথিবীতে সব ডায়াবেটিক পপুলেশন তাদের একজন অভিভাবক বা শরীর হারিয়েছে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের কথা আমি বলতে পারি যে এখন আপাতত ইন্টারন্যাশনাল ডায়াবেটিসের অরফানি হয়ে গেল, কারণ ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন যে আগের দুই-তিন প্রেসিডেন্সির সময় যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে গেছিল, ডক্টর আক্তারের প্রোগ্রামে তার চেষ্টায় সেটা উত্তরণ হওয়া শুরু করছে এবং সে যেটাই করতো একদম মন প্রাণ দিয়ে করত। এবং আমার মনে হয় যে সে তার যে অকাল মৃত্যুটা, তার এই ডায়াবেটিক ফেডারেশন জন্য কাজ করতে একেবারে নিরলস কাজ করে যাচ্ছে, টেস্টে নিচ্ছে। আজকে ব্রাজিল, কালকে চীন, এটা সে বয়স কম হইলেও 69 তো একেবারে কম না। এই সময় এরকম এত দৌড়াদৌড়ি, আমি ওকে বলেছিলাম
কিন্তু সে এতই কমিটেড যে সে মনে করছে সে রেসিং এগেন্সট টাইম, যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনকে একেবারে একটা শক্ত প্রতিনিধি করে যাবে, এটা তার ছিল। তার একটা এই যে বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস হয়, এই আইডিয়াটা তার। তারপরে আমার সাথে আলাপ করে, এবং এটা প্রথম পৃথিবীতে প্রথম এই কনসেপ্ট অফ গ্লোবাল অ্যাম্বাসেডর কনসেপ্টটাই তার মাথা থেকে বেরিয়েছে। এটা তো বাংলাদেশের একটা বিরাট সম্মানের। এখন পৃথিবীতে বহু রাষ্ট্রনায়ক এটা হওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে। যাই হোক, উনি পৃথিবীর জন্য, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক কমিউনিটির জন্য এবং বাংলাদেশ ডায়াবেটিস সমিতির জন্য, ব্যক্তিগতভাবে আমার জন্য। ডাক্তার শামীম হায়দার তালুকদার, আপনার কাছে একটু ফিরে আসতে চাই। একজন শিক্ষক হিসেবে আপনি সরাসরি ওনার ছাত্র ছিলেন। শিক্ষক হিসেবে আসলে কিভাবে তাকে দেখেছেন, তার বিশেষ যে দিকগুলো আপনাকে প্রভাবিত করেছে সেই জায়গাগুলো একটু শুনতে চাই। তবে আমি ওনার ছাত্র হিসাবে 2001 থেকে 2003 পর্যন্ত নরওয়ে অসলো ইউনিভার্সিটিতে ওনার সাথে কাজ করি, ওনার কাছ থেকে শিখি। তো নরওয়েতে থাকার জন্য হোক বা ওনার ব্যক্তিগত যে চিন্তা চেতনা, সেটার মধ্যে দুটো জিনিস খুব প্রকট ছিল। একটা হলো যে ওনার দেশপ্রেম এবং অনেস্টলি ভালোবাসা। সেকেন্ড হলো যে কোনো কাজের ভিতরে সততা থাকা। মনে করেন আমরা যখন ডাটা কালেকশন করতাম, আমি ফার্স্ট ওনার সাথে যখন কাজ শুরু করি, এটা 98-এ, আমি ফিল্ডে চন্দ্রাতে ডাটা কালেকশন করতাম। আমার মনে আছে যে উনি আমাকে একটা জিনিস শিখিয়েছিলেন, সেটা হলো যে তথ্য বা ডাটা যখন আমরা কালেক্ট করব, উই শুড বি ভেরি অনেস্ট এবং খুবই পারফেক্টলি ডাটাগুলো কালেকশন করা, এবং সেটার অ্যানালাইসিস টার্গেটটা উনি যেভাবে ফিক্স করে দিতেন, সেটা আমি মনে করি যে অভাবনীয়, এবং সেটা রিফ্লেকশন আমার জীবনের ভিতরেও এখন সেটা আমি দেখতে পাই। সেকেন্ড থিংস যেটা আপনাকে বললাম যে দেশপ্রেমের জায়গাটায়, আমাদের ছোট ভাই এবং বন্ধু উনি বলেছেন যে ওনার বাড়ি মূলত নোয়াখালী মাইজদিতে। আমি ওনার সাথে কয়েকবার গ্রামে যাই, এবং সেই জায়গাটায় উনি ডায়াবেটিক্স নিয়ে কী কাজ করবেন, সেই জায়গার যারা লোকাল লিডার আছেন তাদের সাথে উনি রেগুলার কথা বলতেন যে উনি কিছু ডায়াবেটিক্স নিয়ে সেখানে কাজ করতে চান। ওনার বাসা হলো কল্যাণপুরে। আপনি অবাক হবেন যে কল্যাণপুরে যে মহিলা স্কুলটি আছে সেটি তাদের আসলে তৈরি করা। স্বাধীনতার সময় তারা যে ভূমিকা রেখেছে দেশের স্বাধীনতার জন্য, সেটা কিন্তু আমরা সেইভাবে ফুটে ওঠেনি ওনার কার্যক্রমের, বা আমরা সেভাবে আলোচনা করিনি। বাট আই শুড রিকল এবং ওনাকে রেসপেক্ট জানাই যে এই দেশের স্বাধীনতার জন্য তার পুরো পরিবার এবং তার নিজের একটা বড় ভূমিকা ছিল এই নারীদের শিক্ষার জন্য সেই স্কুলটা প্রতিষ্ঠা করা। তার ছোট ভাই কিন্তু এখনও সেই স্কুলের সভাপতি হিসাবে কাজ করেন, এবং সেই স্কুলের ছেলে মেয়েদেরকে কীভাবে ডায়াবেটিক্স প্রিভেনশন এবং ডায়াবেটিক্স অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করানো যায়, সেটা কিন্তু তার একটা বড় ইনিশিয়েটিভ ছিল। আমি একটা কথা বলবো যে বাংলাদেশে ডায়াবেটিক্স নিয়ে প্রফেসর ইব্রাহিম কাজ শুরু করেছেন। উনি কন্ট্রিবিউশন আজকে ডায়াবেটিক্সের এই জায়গা, কিন্তু শিক্ষা, এডুকেটেড টেকনিক্যাল পিপুল ডেভেলপমেন্টে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন হলো প্রফেসর আখতার হোসেন। তার আন্ডারে শুধু আমি না, আমরা দুইজন না, অসংখ্য ছেলে মেয়ে এমফিল পিএইচডি করে এসেছেন যারা মূলত ডায়াবেটিক্স নিয়ে বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন কাজ করছেন। তো প্রফেসর আখতার হোসেনের ইনোভেশনের জায়গাটায় আপনি যেটা হলো ডায়াবেটিক্স এডুকেশন নিয়ে ডায়াবেটিস স্কুল উনি আইডিএফ থেকে শুরু করেন। প্রফেসর আজাদ খান স্যার যেই কথাটি বললেন যে দেখেন এই আইডিএফ এত বছর ধরে কাজ করছে, কিন্তু গ্লোবাল অ্যাম্বাসেডর তৈরি করার মতন আইডিয়াটা কেউ নেয়নি। এটা প্রফেসর আখতার হোসেন শুরু করেছেন, এবং দেখেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
পৃথিবীর প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে উনি রিকগনাইজেশন দেন এবং সেটা নিয়ে বাংলাদেশকে একটা অন্য উচ্চ মর্গে নিয়ে আসেন ডায়াবেটিক্সের কার্যক্রমের ক্ষেত্রে। আমি মনে করি যে দিস ইজ অ্যান ইউনিক আইডিয়া। উনি চাচ্ছিলেন যে বাংলাদেশ সরকারের আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কিভাবে ডায়াবেটিক্স এডুকেশন, যেটা আইডিএফ স্কুল আছে, সেটা যৌথভাবে আরও কিভাবে ডায়াবেটিস এডুকেশনটাকে প্রসার করতে পারেন, স্পেশালি নার্সদের ভিতরে, অন্যান্য ডাক্তারদের ভিতরে, এবং ডায়াবেটিক্স শিক্ষায় শিক্ষিত করে এই সমাজকে তৈরি করার জন্য। আমি এই সমস্ত ইনোভেটিভ আইডিয়াগুলোকে তাকে মনে করি যে হি ইজ ওয়ান অফ দ্য ইউনিক পারসন। ফাইনালি কিছুদিন যাবত উনি ডায়াবেটিক্স এবং আইসিটি নিয়ে কাজ করছিলেন, স্পেশালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য জায়গায় কিভাবে কাজ করা যায় সেইগুলোকে এক্সপ্লোর করার জন্য সাউথ ইস্ট রিজিয়নের সাথে ইউরোপিয়ান এবং অন্যান্য দেশের কিভাবে রিলেশনশিপটা ডেভেলপ করা যায় সেটা নিয়ে উনি কাজ করেন। উনি গতকালকে মারা গিয়েছেন। আমার সাথে গত সপ্তাহে ওনার সাথে ফোনে কথাবার্তা হয় এবং উনি যেহেতু ব্রাজিলের সাথে খুব বেশি ওইখানেও শিক্ষক হিসেবে কাজ করতেন, উনি এই পার্টনারশিপগুলো ডেভেলপমেন্টের জন্য সকল সময়ে কাজ করছেন। এবং কয়েকদিন আগে আমি যেটা বললাম যে ওনার সাথে যখন ফোনে কথা হয়, উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডায়াবেটিক্সকে কীভাবে ইন্টিগ্রেটেড করে বাংলাদেশে কাজ করা যায় সেটার জন্য ওনার একটা বড় চিন্তা ছিল এবং উনি আমার সাথে শেয়ার করেন এবং আমাকে ইন্সপিরেশন দেন যেন আমরা এই দিকে কাজ শুরু করতে পারি। অসংখ্য ধন্যবাদ ডক্টর শামীম হায়দার তালুকদার। আমরা ফিরে আসবো আপনার কাছে, তার আগে ওনার আরেকজন ছাত্র, সুযোগ্য ছাত্র ডক্টর বিশ্বজিৎ ভৌমিক, আপনার কাছ থেকে জানতে চাই একজন শিক্ষক হিসেবে বা একজন অভিভাবক হিসেবে আসলে উনি কতখানি প্রভাবিত করেছেন আপনাকে? আমি যদি বলে থাকি, আমি আর শামীম ভাই আমাদের তো যদি রিসার্চের কথা বলি, আমরা তো যখন মেডিকেলে পাশ করে বেরোই তখন আমাদের কিন্তু মেইন ফোকাসের জায়গা থেকে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। আপনি যদি ডাক্তার, আপনিও বলবেন যে আমাদের সবসময় ফোকাস থাকে, কিন্তু চিকিৎসার সাথে যে আপনার হচ্ছে রিসার্চকে হচ্ছে ব্লেন্ড করা যায় এবং যেটা যে ওয়াইড রেঞ্জ হয়, যেটা যে আসলে চিকিৎসাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু শিক্ষা কার্যক্রমের মধ্যে কিন্তু খুব একটা বেশি নাই। কিন্তু ওনার সান্নিধ্য আসার পরে যে কথাটা শামীম ভাই বললো, আমরা কিন্তু এই জিনিসগুলো এক্সপ্লোর করার কিন্তু সুযোগ পেয়েছি। যেমন চন্দ্রার সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজে যখন কাজ শুরু হলো, তখন কিন্তু আমার সাথে তার সাথে যোগাযোগটা ছিল, আমি এবং আমাদের টিমটাকে নিয়ে যে কাজটা করা যায়। এবং অনেস্টলি বললো যে যেভাবে আসলে মানে প্ল্যানিং এবং তোমার যে ক্লিয়ার ম্যাথোলজি ফলো করে যে তোমার ছিল ডাটা কালেকশন করা যায় এবং এটার যে প্রয়োজনীয়তা আছে, কারণ এটার উপরে যে রিফ্লেক্ট করবে যে আপনার ছিল ওই দেশের তোমার হচ্ছে সিনারিওটা, জি জি, এবং তারপরে যে পলিসি তৈরি করা যায়, এই কাজগুলো থেকে কিন্তু আমাদেরকে স্যার কিন্তু প্রথম শিখেছে। প্রথম থেকে স্যারের সাথে মিশতে আমাদের একটা জড়তা ছিল, স্বাভাবিকভাবেই যেটা হয়ে থাকে, কিন্তু আস্তে আস্তে মেশার পরে দেখছি যে আসলে উনি শুধু তো শিক্ষক না, উনি আমাদের সাথে বড় ভাইয়ের মতন যে আচরণ করা যায় এবং এই জিনিস যে মানে বড় হওয়ার জন্য যে স্পেস দেওয়া, নিজেকে চিন্তা করার যে সুযোগ তৈরি করে দেওয়া, আলাদাভাবে চিন্তা করার সুযোগ করে দেওয়া এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের শিক্ষকদের মধ্যে কম দেখি, কিন্তু এই স্পেসগুলো কিন্তু তৈরি করে দেওয়া শিখছি কিন্তু আমরা। এবং এখন কিন্তু আমরা যারা কাজ করি তাদেরকে কিন্তু এই যে তৈরি করার এবং আমার জুনিয়রদের তৈরি করার এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু ইমপ্লাই করতে পারতেছি। ওনার সাথে কাজ করতে যাই যে জিনিসটা হলো, সেটা আমরা কাজ করতে যাই ওনার একটা চিন্তা ছিল যে কীভাবে একটা সেন্টার ফর এক্সেলেন্স তৈরি করা যায় আপনারা ছিল আমাদের দেশে। কারণ ওনার প্ল্যানটা ছিল শুধুমাত্র উন্নত বিশ্বকে তো ছিল রিফ্লেক্টগুলো হবে না, কারণ 80% তো রুগী তো আমাদের মতন এই উন্নয়নশীল দেশগুলোতে, তাদেরকে বাদ রেখে তো আসলে করা যাবে না। যে কথাটা শামীম ভাই বললো, যে কথাটা আজাদ খান স্যার বললো, যে কীভাবে একটা রিমডেলিং করা যায় যে এই জিনিসগুলোর সাথে এবং কীভাবে আপনার হচ্ছে ব্রিজিং করা যায় সাউথ নর্থ সাউথের মধ্যে থেকে যে কাজ করা যায়, সেই জিনিসগুলো কিন্তু উনি কিন্তু যেমন সাউথ ইস্ট এশিয়াতে উনি আমাদের সাথে ব্লেন্ড করছে, উনি আফ্রিকাকে নিয়ে আসছে, উনি মিডল ইস্টকে নিয়ে আসছে এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে আমাদের সাথে কিন্তু কাজ করার সুযোগ করে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু অভূতপূর্ব, কিন্তু যে আমরা শুধু বাংলাদেশে বসেই আমরা কাজ করবো তা না। এবং ওনার সাথে কাজ করতে যে যেটা আরও বড় কাজ হয়েছে, পৃথিবীর অন্য দেশের সাথে কাজ করার যেমন সুযোগ পেয়েছি, কিন্তু আমাদের দেশের মধ্যেই সেন্টার ফর এক্সেলেন্স তৈরি করার জন্য যে কাজটা, যেটা সেন্টার ফর গ্লোবাল হেলথের কথা বলছি, এটা কিন্তু ওনার পরিকল্পনাতেই আজাদ খান স্যারকে নিয়ে কিন্তু উনি কিন্তু তাই করছে এবং সারা দেশব্যাপী যে কাজ করতেছে এবং এই কাজের সাথে সাথে পৃথিবীর অন্য দেশের সাথে যে আমরা কোলাবোরেশন কাজ করছি, এটা কিন্তু সুযোগ তৈরি করে দিচ্ছে কিন্তু উনি কিন্তু মানে এই যে বড় একটি চিন্তা ভাবনার ফসলই কিন্তু আসলে আকাশ ছোঁয়া যেতে পারে, যে আপনি মনে করেন যে সেই জিনিসটা আসলে কিন্তু আমাদের মাঝখানে যে বিলিফটা, এই বিলিফটা আসলে কিন্তু তৈরি করে দিচ্ছে কিন্তু উনি। কিন্তু আমি আপনাকে কথা বললাম,
মানুষ কাজ করার স্পেস দেয়, তারপর সেই জিনিসটাকে কিন্তু প্রফেসররা হাইড করে ফেলে। কিন্তু আমরা কখনোই কিন্তু এই জিনিসটা ফিল করি নাই যে আমাদের কাজগুলোকে উনি সামনে নিয়ে আসতে, এবং আপনাকে বলতে মানে দ্বিধা নেই। আমি বলি বা তো স্বামী ভাইয়ের কথা বলি, ধরেন আমরা একটা প্রোগ্রামে গেছি, সেখানে মানে হাজারখানেক লোক বসে আছে, সেই মিটিংয়ের মধ্যে কিন্তু ওনারা আমাদেরকে কিন্তু তারা করে কিন্তু পরিচয় করে দিত যে আমার স্টুডেন্ট হিসাবে ওরা এইভাবে কাজ করতেছে। এইটা কিন্তু মানে মানুষ কাজ করায় না, কিন্তু কাজ করার জন্য যে আপনাকে সামনে নিয়ে আসা যায় এই জিনিসটা সুযোগ কিন্তু করে দেওয়া যায় না। যে কথাটা একটু আগে বললো যে যে গ্লোবাল অ্যাম্বাসেডারের কথাটা যেটা বললো, জি, জি, যে ইনোভেশনের কথাটা যেটা বললো, এই কাজটার সাথে তো পুরোটা পর্যায়ের সাথে আমি জড়িত ছিলাম। আচ্ছা, এবং এই যে আপনি ওনার যে বক্তৃতা লিখে দেওয়া, আপনি মনে করেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি হচ্ছে লিসবনে দিছে, আমি এবং হচ্ছে লাইন ডাক্তার রবেদ আমিন আছেন, আপনি হচ্ছে এনসিডিসি ডিজি হেলথে, তারপর ওনার পার্লামেন্টের কোশ্চেন অ্যান্সার সেটা সবগুলোর সাথে আমরা জড়িত ছিলাম। আমি একটা জিনিস দেখছি যে ওখানে কিন্তু ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু ছিল আপনার কিন্তু সি জিনপিং ছিল, নরেন্দ্র মোদীরা ছিলেন, কিন্তু স্যারের যে দেশকে হাইলাইট করে এবং আসলেই যে একটা মানে উন্নয়নশীল দেশের একটা প্রধানমন্ত্রী যে ভালো কাজ করে সেটাকে সারা সেটাকে পৃথিবীর সামনে নিয়ে আসা, এটা কিন্তু আপনি মানে কিন্তু এই অবদানটি দেশের আসলে প্রতি এই টান না থাকলে পরে কেউ এটা কিন্তু কাজটা সম্ভবই করতে না। পারে আমরা আসলে ওনার এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ আমরা ওনার এই বিষয় নিয়ে আরও আমরা কথা বলবো। এবং আরেকটা এই যে একে আজাদ খান স্যার যেটি বললেন যে আসলে বিশেষ করে উন্নয়নশীল এই রাষ্ট্রগুলোর জন্য কিন্তু ওনার এই চলে যাওয়াটা একটা অপূরণীয় ক্ষতি। সে বিষয়টি নিয়ে আমরা আসবো যে আসলে কিভাবে সেটি সামনে মানে সাম্যভাবে আনা যায়। চলে আসি ডাক্তার শামীম হায়দার তালুকদার আপনার কাছে। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে প্রিভেন্টিভ যে প্রোগ্রামটি ছিল, যে উনি জানিয়েছেন যারা অনগোয়িং ডায়াবেটিস রয়েছেন তাদেরকে রক্ষার জন্য তো একটা চেষ্টা ছিলই, কিন্তু যাতে ডায়াবেটিস না হয়, মানে বিশেষ করে অসংক্রামক ব্যাধির মধ্যে ডায়াবেটিস একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঘাতক ব্যাধি হিসেবে চিহ্নিত। তো সেটিকে প্রিভেন্ট করার জন্য ওনার কিছু চিন্তা ভাবনা পরিকল্পনা ছিল, এবং যার প্রিভেন্টিভ প্রোগ্রামটি এই সার্ক কান্ট্রিগুলো অথবা আফ্রিকান কান্ট্রিগুলোতে উনি অ্যাপ্লাই করতে চেয়েছিলেন বা করেছেন। সেই জায়গাটি নিয়ে আমরা একটু শুনতে চাই। উনি মূলত ওনার এরিয়া ছিল হলো এপিডেমিওলজিস্ট, অ্যাজ এ এপিডেমিওলজিস্ট কাজ করতেন। সে তো উনি, আপনি যদি ওনার টোটাল পাবলিকেশন, ওনার কার্যক্রম দেখেন তাহলে দেখবেন যে হি ওয়াজ মোর ফোকাসড অন আপনার প্রিভেনশন জায়গাটাতেই এবং কমিউনিটি বেসড ইন্টারভেনশনের জায়গাটাতে উনি কাজ করেছেন। ওনার ডায়াবেটিক্সের যে সমস্ত সোশ্যাল ডিটারমিনেন্টস এবং বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস এইগুলো আইডেন্টিফিকেশনে উনি বাংলাদেশে যেভাবে কাজ করেন সেই সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশে উনি সেই কাজগুলো মূলত গবেষণার মাধ্যমে করেন। উনি ইন্টারভেনশন প্রোগ্রাম ডিজাইনের দিকে যদি আমরা তাকাই, যেটা আমার মনে হয় যে বিশ্বজিৎ আমার সাথে একমত হয়ে বলবেন যে ওনার যে ডায়াবেটিস স্কুল যেটা উনি আইডিএফ থেকে শুরু করেছেন, আমি যদি বলি যে বাংলাদেশে উনি যে সমস্ত কাজগুলো করেছেন, যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের একটা বড় ইনস্টিটিউশন যেটা অসলো নরওয়ে থেকে ফান্ড নিয়ে এসে উনি কাজ করেন। আমরা যারা সমস্ত ছাত্র ছিলাম, আমাদের যে সমস্ত রিসার্চের কাজগুলো ছিল সমস্ত কাজগুলোই কিন্তু ফোকাস ছিল হলো ডায়াবেটিক্স প্রিভেনশন অ্যান্ড ডিলে অফ দ্য কমপ্লিকেশন অফ দ্য ডায়াবেটিক্স। এবং ওনার আমাদেরকে যেই পদ্ধতিগুলো উনি বলেন, আমাদের মতন ডেভেলপিং কান্ট্রি স্পেশালি বাংলাদেশের জায়গাটায় ক্লিনিক্যাল ট্রিটমেন্টের চেয়ে যে প্রিভেনশন ইজ এ কস্ট ইফেক্টিভ, এই জিনিসটা উনি আমাদের রন্ধ্রে রন্ধ্রে এবং সবসময় এই আলোচনাগুলো করতেন। আমি ওনার যে সমস্ত কাজের জায়গাটা বলবো, উনি দেখেন যে নিউট্রিশনের উপরে কাজ করতেন, বাট ফোকাসড অন দ্য আমাদের ডায়াবেটিক্স হলে কী ধরনের খাদ্য খেলে আমরা ডায়াবেটিক যেন না হয়, কী ধরনের লাইফস্টাইল আমরা চালালে আমাদের ডায়াবেটিক যেন কম হয়। যেহেতু আমাদের জেনেটিক্যাল একটা এক্সপোজার আছে ফর ডায়াবেটিস, স্পেশালি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিসে, যেটা ডার্ক বলে একটা ডায়াবেটিক্স রিসার্চ স্টাডি গ্রুপ যেটা আছে, সেই স্টাডি গ্রুপের ওয়ান অফ দ্য মেজর ফোকাস ছিল সাউথ যে কান্ট্রিগুলো, তখন আমাদের সাউথ ইস্ট এশিয়ান এবং মিডল ইস্ট এবং আফ্রিকান কান্ট্রিগুলোর রিসার্চ করে বের করা যে প্রিভেনশন অ্যাক্টিভিটিসগুলো কী ধরনের নিয়ে এবং কতটুকু ইফেক্টিভ। আমি আজকের এই ওনার স্মরণে এই অনুষ্ঠানে আমি মনে করি যে আইডিএফ শুড টেক সাম সর্ট অফ ইনিশিয়েটিভ
ডায়াবেটিক্স প্রিভেনশনে আক্তার হোসেনকে স্মরণ করা। যেহেতু আজাদ খান স্যার এখানে ছিলেন এবং আমার আজাদ খান স্যার এবং আমি অনেক দেশে আক্তার স্যার আমি আজাদ খান স্যার যাই। আমার মনে আছে যে আমার প্রথম আজাদ খান স্যারের সাথে প্যারিসে, নরওয়েতে, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা মুভ করি এবং ওনাদের বন্ধুত্ব, যদিও আক্তার স্যার ছোট আজাদ খানের সাথে, কিন্তু ওনাদের সম্পর্কের উচ্চমার্গতাটা অন্যরকম ছিল। আমি আজকে আপনাকে বলি যে আমি যেটা অবাক হয়ে গিয়েছিলাম সেটা হলো যে আক্তার স্যার যখন আইডিএফের প্রেসিডেন্ট নির্বাচিত হলো, ঘোষণা দিল, আই ফাউন্ড দ্যাট আক্তার স্যার ওয়েন্ট অ্যান্ড আজাদ স্যারের সালাম করলেন পা ধরে। তো রেসপেক্টের জায়গাটা উনি সেরকম, আইডিএফ এর জি। প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু আজাদ খান স্যারকে ওই জায়গাটা রেসপেক্টটা দেখাতে উনি কিন্তু কোনো কার্পণ্য কৃপা করেননি। করেননি, কার্পণ্য করেননি। এই ধরনের ওনার যে চিন্তার স্বপ্নগুলো, আমি মনে করি যে উই শুড টেক সাম ইনিশিয়েটিভ আক্তার স্যারকে স্মরণ করার জন্য এবং ডায়াবেটিক্সে ওনার যে কন্ট্রিবিউশন ফর বাংলাদেশ, সেটার জন্য ওনার নামে আমাদের কিছু ইনিশিয়েটিভ নেওয়া উচিত এবং অবশ্যই, সেটা প্রিভেনশনের ক্ষেত্রেই একটা বড় ইনিশিয়েটিভ নেওয়া উচিত বলে আমি মনে করি। ওনার আরও বেশ কিছু গুণ ছিল। একটা, উনি শিক্ষক হিসাবে উনি শুধু শিক্ষক ছিলেন না, বন্ধুও ছিলেন। তো আমাদের সাথে যখন উনি আলাপ করতেন, হি ইউজ টু শেয়ার ওনার বিভিন্ন সময়ের বিভিন্ন অভিজ্ঞতাগুলি কথা বলতেন এবং সব জায়গায় একটা জিনিস থাকতো, সেটা হলো বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ। এটা আমি মনে করি ডায়াবেটিসকে উনি এক ধরনের এই যুদ্ধকে উনি মুক্তিযুদ্ধের সাথে মাঝে মাঝে তুলনা করতেন। আমার এই জিনিসগুলো আজকে ওনাকে স্মরণ করি এবং আমি মনে করি না যে ওনার চলে যাওয়াটা ঠিক হয়েছে। আমার ওনার প্রতি প্রচণ্ড অভিমান থাকবে এইভাবে চলে যাওয়ার জন্য, এত দ্রুত হঠাৎ চলে করে যাওয়ার জন্য। আসলে চলে যাওয়া। আমি ডক্টর বিশ্বজিৎ ভৌমিক আপনার কাছে আসি, আসলে খুবই মানে আমরা আসলে একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে উনি আসলে ওনার যদি কিছু ব্যক্তিগত কন্ট্রিবিউশন আমরা ভাবি, যে বাংলাদেশ ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন ডায়াবেটিস উনি 2011 এবং 2012-তে পেয়েছেন। উনি নরওয়ের ডায়াবেটিস ফেডারেশনের প্রায় মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডের হিসেবে ছিলেন, প্রায় 6 বছর ছিলেন। ব্রাজিলে উনি বড় একটি কন্ট্রিবিউশন ওনার রয়েছে, বিশেষ করে 3টি কান্ট্রিতে, এবং বাংলাদেশের ক্ষেত্রে বলছি যে ওনার খুব অবাধ কাজ করার সুযোগ ছিল, অনেক সম্মানের জায়গা ছিলেন এবং 200-র উপরে পির রিভিউড এবং বিভিন্ন সায়েন্টিফিক জার্নালস এবং প্রকাশনার সাথে উনি যুক্ত ছিলেন, অ্যাডভাইজারি কমিটি এবং বুক চ্যাপ্টার্সের সাথে উনি যুক্ত ছিলেন। এই বিষয়গুলো কিন্তু আসলে মানে স্মরণে থাকা উচিত এবং আমার মনে হয় যে এটি নিশ্চয়ই ডায়াবেটিস অগ্রগণ্য যে চিকিৎসা সেবা তার সাথে যুক্ত হতে পারে। আমি আপনার কাছে যেটি নিয়ে আসতে চাই সেটি হচ্ছে যে ডায়াবেটিস স্কুল সম্পর্কে আমরা একটু কথা বলেছি, আইডিএফের যে মানে ব্রেন চাইল্ড যেটি আমরা বলছি, আসলে এই ডায়াবেটিস স্কুলটা আসলে কি, মানে এটা কনসেপ্টটা কি, এটা জানতে চাচ্ছি একটু। প্রথম ডায়াবেটিস স্কুল যাওয়ার আগে আমি প্রিভেনশন নিয়ে কথাবার্তা বলি। এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু এই কারণে যে ওনার কিন্তু প্ল্যানটা ছিল শুধুমাত্র কিন্তু মানে রিস্ক আইডেন্টিফিকেশন করে তোমার ইন্টারভেনশন দেওয়া তা না, কিন্তু ওনার পলিসিটা ছিল কিন্তু উনি কাজ করতে চাইছেন লাইফ সাইকেল অ্যাপ্রোচ নিয়ে। কিন্তু মানে মা গর্ভধারণ করার আগেই তাকে তোমার হচ্ছে রিস্ক ফ্রি করা, তারপর তাকে গর্ভকালীন অবস্থায় তাকে তোমার হচ্ছে পর্যাপ্ত নিউট্রিশন নিয়ে আসা, যে কথাটা নিউট্রিশন নিয়ে কথাবার্তা বললো, তারপরে তাকে তোমার হচ্ছে অ্যাডাল্ট লাইফ পর্যন্ত নিয়ে যাওয়া, লুক আফটার করা। উনি প্রথম কিন্তু একসাথে বাংলাদেশ, আপনার হচ্ছে নরওয়ে এবং পাকিস্তানে, যারা বাংলাদেশে আছে, বাংলাদেশের মানুষ যারা নরওয়েতে আছে, তাদের মধ্যে মনে হচ্ছে যে প্রিভেনশন কীভাবে করা যায় সেই জিনিসটা লুক আফটার করছে। আপনি যদি একটু কাইন্ডলি যদি লুক আফটার করেন, বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ যারা ওইখানে আছে, তারা যখন তোমার মাইগ্রেন্ট হয়ে তোমার হচ্ছে বিদেশে চলে যাচ্ছে, মাইগ্রেশন কিন্তু এটা হিউজলি কিন্তু একটা ফ্যাক্টর ফর তোমার হচ্ছে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজের জন্য, কিন্তু সেইটা লুক আফটার করা, এটা তার প্রিভেনশনের একটা জায়গা। 2 নম্বর, মাতৃত্বকালীন অবস্থাতে ভিটামিন, যে কথাটা প্রথম দিকে বলছে নিউট্রিশনের কথা, সেই জিনিসটা আইডেন্টিফাই করা এবং সেটার জন্য কিন্তু আর একটা কিন্তু ডিজাইন করা তোমার প্রিভেনশন, যে কাজগুলোর সাথে আমি জড়িত ছিলাম সরাসরি, শামীম ভাই জড়িত ছিল। এবং আমরা কিন্তু দেখছি বাংলাদেশের মানুষ মানে মহিলারা, নারীরা তাদের গর্ভকালীন অবস্থায় তাদের নিউট্রিশন, ভিটামিন ডি, ভিটামিন B12-এর কোনো এফেক্ট হয় কি না, এবং তারা নরওয়েতে এবং তারা আছে আপনার ছেলে ইয়াতে নাকি লন্ডনে আছে, তাদের মধ্যে দেখা, আপনি চিন্তা করে দেখেন, আপনি চিন্তার পরিধিটা কত বড়। শুধু দেশ না, দেশের মানুষরা যখন বাইরে চলে যাচ্ছে তাদেরকে তৈরি করা,
রক্ত পরীক্ষা করা ছাড়া কীভাবে তোমার হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশন করা, যেটা বলে অ্যাপ বেসড, সেইটাকে তোমার হচ্ছে কীভাবে নিয়ে আসা। একটু আগে এআই এর কথাবার্তা বললো, তা চিন্তাটা দেখা শুধুমাত্র একটা জায়গায় কিন্তু স্থির নয়, সময়ের সাথে সাথে সেটাকে তোমার হচ্ছে আধুনিকায়ন টাইম করা, বাউন্ড করে জি। ফেলা, সেই জিনিসটাকে কিন্তু করে ফেলছেন উনি। আর কথা আসলে ম্যান পাওয়ার যদি না থাকে তাহলে তো কাজ করবে কীভাবে? কারণ আমাদের স্টাডি বলতেছে ডায়াবেটিস সম্বন্ধে হেলথ প্রফেশনালদের নলেজও 35 থেকে % গুড নলেজ আছে। সেই জিনিসটা সারা পৃথিবীতে একই অবস্থা। উনি যেটা করতেছেন আইটিএফ স্কুলটাকে চেয়েছিল যে এখান থেকে বিভিন্ন তোমার সাবজেক্টগুলোকে তোমার হচ্ছে নিয়ে আসা। জি উন্নত লোকরা বিভিন্ন জায়গাতে যেতে পারবে না, অনলাইন ভিত্তিক যদি এই প্রোগ্রামটা আন্ডারে নিয়ে এসে যদি তাদেরকে ট্রেন আপ করা যায়, তাহলে- দক্ষ মানুষকে জি, দিয়ে তোমার এইটাই যেন আসলে- ভালো কাজ করা যায়, জি, এই কাজটার জন্য সেই উনি চেষ্টা বিষয়ে করছেন। আসলে একেবারেই খুব চমৎকার করে বললেন। আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে, মানে আমরা আসলে শেষ করতে হচ্ছে আমাদেরকে, এবং বিশেষ করে আপনারা দুজন ওনাকে আজকে যেভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বা আমি বলছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ওনাকে আজকে আমাদের সামনে তুলে ধরলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তার এই আমরা আকস্মিক মৃত্যুতে আমরা আবার গভীর শোক প্রকাশ করছি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমরা বিশ্বাস করি যে উনি যে চিন্তা ভাবনাটি করেছেন সেটি নিশ্চয়ই অব্যাহত থাকবে। আপনারা যারা তার শিষ্য বা ছাত্র রয়েছেন তাদের মাধ্যমে ওনার কার্যক্রমটি চলতে থাকবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই স্মরণীয় বরণ্য প্রফেসর আক্তার হোসেন, যিনি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের কারেন্ট প্রেসিডেন্ট ছিলেন, তার স্মরণে আজকের এই অনুষ্ঠানটি আকস্মিক মৃত্যুতে। এবং আমরা বিশ্বাস করি যে একটি আন্তর্জাতিক সংস্থার প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের প্রতি একজন বাংলাদেশি হিসেবে উনি যে কার্যক্রম চালিয়েছেন, যে মমতা দেখিয়েছেন এবং যে কন্ট্রিবিউশন উনি করতে চেয়েছেন, সেই জায়গাগুলো অব্যাহত থাকবে। বিশেষ করে ওনার চিন্তা ভাবনাটি যেন থেমে না যায়। মানুষের জীবৎকাল থেমে যায় হয়তো, কিন্তু তার ভালো স্বপ্নগুলো, ভালো ইচ্ছেগুলো, ভালো কাজগুলো কিন্তু চলমান থাকে। সেই কাজটি চলমান থাকুক। বাংলাদেশি ডায়াবেটিসের এবং সমগ্র বিশ্বের সঙ্গে উন্নয়নশীল দেশগুলো ডায়াবেটিসের অবস্থার আরও উন্নয়ন ঘটুক তার চিন্তাভাবনার ফসলের মাধ্যমে। আমরা শেষ করছি আজকে এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।